ইব্রাহিম তাদের স্বামীসহ দুই মেয়ে ও এক ছেলের পরিবারে বেশ কয়েকদিন যাবৎ অভাবনটনেই থাকছে। কাঠের তৈরি ফার্নিচার বিক্রি করেই তাদের সংসারে অন্ন চটে। হঠাৎ একদিন এক লোক এসে জানায় ইব্রাহিমের কাজিন অ্যামা, যে কিনা অর্ধের সম্পত্তির মালিক, হঠাৎ অলৌকিকভাবে সেও তার স্বামী ক্লাইভ মারা গেছে। তবে এখনই অর্ধের সম্পত্তির কী হবে? অ্যামার কাছে বলতে একমাত্র ইব্রাহিম। এখন তাদের জীবন 180 ডিগ্রি অনুপদিতেই ভরে গেছে। এর কারণ এই সম্পত্তির উইল অনুযায়ী অনেকটা অংশের মালিক ইব্রাহিম। সেই বাংলার গিয়ে উঠলে দেখা যায় সম্পূর্ণ বাড়ি জুড়েই পেইন্টিং। কিন্তু এই পেইন্টিংগুলোর পেছনে রয়েছে এক পুরনো অভিশাপ, রয়েছে কালো জাদুর চর্চা, তার সাথে এক প্রতিশ্রুতি ভঙ্গের অভিশপ্ত গল্প। আজ ফ্রাইডে স্পেশাল ভিডিওর গল্প দ্য পেইন্টেড। ঘটনাটা জানুয়ারি 1968। ঘটনা ঘটে এক বিশাল বাংলোয়। ক্লাইভের স্ত্রী অনেকদিন যাবৎ অসুস্থ। একদিন রাতে তার হাত থেকে ওয়েডিং রিংটা নিয়ে টেবিলের মধ্যে কিছু মোমবাতি, রং এবং একটা খালি ক্যানভাস সামনে রেখে বসে। হাতে এক পুরনো বই নিয়ে কিছু মন্ত্রোচ্চারণ করতে শুরু করে। সে বলতে লাগলো, এই রিংটা যাও, সে হাজির হও, আমি তোমাকে ডাকছি। মিউজিক্যালি খালি ক্যানভাসে রং দিয়ে আঁকো। আর অনেকক্ষণ যাবৎ মন্ত্রোচ্চারণ করার পরেও ক্যানভাসে সে হাজির হচ্ছে না। এফটিটি বিরক্ত হয়ে দূরে গেলে রঙগুলো দেখা যায় আপনা আপনি ক্যানভাসের মধ্যে আঁকতে শুরু হয়। ক্লাইভের এক্সপ্রেশন দেখে বোঝা যায় যেটা সে চাচ্ছিল সেটা হয়নি। তাই দ্রুত ম্যাচ বক্স থেকে কাঠি জ্বালিয়ে পেইন্টিংটা জ্বালাতে যাচ্ছিল। তবে এতে সে সফল হয় না। উনকেও পেইন্টিংয়ের মধ্যে যেতে সেই মহিলা তাকে পজেস্ট করে নেয় এবং সকালবেলা এনার ঘুম ভাঙতেই তার সামনে পজেস্ট অবস্থায় তার স্বামীকে দেখতে পায় এবং অ্যামা সেখানে মারা যায়। এই ঘটনা ঘটেছে প্রায় 3 মাস হয়ে যাবে। দেখানো হয় এলস্টার ফ্যামিলিকে। ইব্রাহিমের স্বামী অ্যাডাম একজন কার্পেন্টার। বর্তমানে তার ওপর ঋণের বোঝা অনেক। উপরন্তু ছেলে মেয়েদের স্কুলের ফিসটা দেওয়া হয়নি। এই নিয়েই সে ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগছে। হঠাৎ সেদিন বাড়ির মধ্যে একজন সরকারি কর্মকর্তা আসে এবং সে ইব্রাহিমকে জানায় তার কাজিন এবং তার স্বামী মারা গেছে। এই ঘটনা শুনে সে কিছুটা শোক প্রকাশ করে, তবে সেই মুহূর্তেই সে জানায় ইব্রাহিমও সেই সম্পত্তি থেকে কিছুটা অংশ পাবে। এই সম্পত্তি নেওয়ার জন্য তাদের কিছু আইনি ঝামেলা পার করতে হবে, না হয় ইব্রাহিমের ভাগের সম্পত্তিটাও চ্যারিটিতে চলে যাবে। এই কথা বলে ইব্রাহিম তার স্বামী অ্যাডামকে জানায়। অ্যাডাম এক পায়ে রাজি সেই বাড়িতে চলে যাওয়ার জন্য। তবে ইব্রাহিম কেন যেন সেই বাড়িতে যেতে চাচ্ছে না। তবে অ্যাডাম জানে এর থেকে ভালো সুযোগ আর কখনই আসবে না। তাই বাড়ির সব প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে সেই বাড়িতে গিয়ে তারা উঠে। বাড়িটা বিশাল বড়। তাছাড়া কিছুদিন পর সরকারি লোক আসবে বাড়ির আসবাবপত্রগুলোর দান নির্ধারণ করতে। এখন তাদের মিলেই বাড়িটা সম্পূর্ণ গোছাতে হবে। বড় ছেলে নিমসেন নিচতলায় দেখতে গেলেই সেখানে একটা পেইন্টিং খুঁজে পায়। পেইন্টিংটা ছিল উলঙ্গ এক মহিলার। সাথে সাথে সে তার মাকে ডাকবে। ইব্রাহিম নির্দেশ দেয় এই পেইন্টিংটা কোন এক জায়গায় রেখে দিতে। জামা বাড়িতে তার ছোট বোন লুসি রয়েছে। রাতে জেনিস তার রুমের মধ্যে আসবাবপত্র গোছাচ্ছে। নজর কাড়ল বেডের ওপর এক বারবারের পেইন্টিংয়ের দিকে, যে কিনা দুটো চেঁচি নিয়ে দাঁড়িয়ে আছে। তার কাছে মনে হচ্ছে এই পেইন্টিংটা যেমন তার বেতেই তাকিয়ে আছে। পেইন্টিংটা একটি শত টানার পরেও তার শক্তিটা খোলায় না। তাই এটাকে যেভাবে রয়েছে সেভাবেই রেখে দেয়। সেদিন রাতে অ্যাডাম তার স্ত্রীর সাথে মিলনের ইচ্ছা প্রকাশ করলে তার স্ত্রী তাকে মা জানায়। এভাবেই অনেকদিন হয়ে গেছে সে তার স্ত্রীর কাছাকাছি আসেনি। এর ফলে ভেতরে ভেতরে কিছুটা ডিপ্রেশন কাজ করছে। তাই চাবিটা নিয়ে গাড়ির ডিকির দিকে এগিয়ে যায়। সেখান থেকে সে একটা বক্স নিয়ে বাড়িতে চলে আসে। আসলে সেই বক্সের মধ্যে কিছু অ্যাডাল্ট ফটো রয়েছে। ফটোগুলো দেখার সময় হঠাৎ করে তার পেছন থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। শব্দটা আসছে পাশের রুম থেকে। দরজার ওপারে আয়নায় দেখা যাচ্ছে একজন উলঙ্গ মহিলা দাঁড়িয়ে আছে। দরজাটা খুঁটেই পরক্ষণে দেখতে পায় সেখানে আর কেউ নেই। অ্যাডাম সেখান থেকে চলে আসে। অন্যদিকে জেনিসের রুমে সে তখন গভীর ঘুমে। তবে দেখা যায় পর্দার আড়ালে তার চুলগুলো কে যেন কাটছে। জেনিস সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পায় তার এক পাশের চুলগুলো কে যেন কেটে গিয়েছে। সর্বপ্রথম তার মাথায় খেয়াল আসে তার ছোট বোন লুসির কথা। কেননা বাড়িতে ওই একমাত্র যে কিনা জেনিসের সাথে দুষ্টামি করে। জেদের বসে দৌড়ে গিয়ে সে তার ছোট বোন লুসিকে মারতে শুরু করে। ইব্রাহিম সেখানে চলে আসলে সে তার মায়ের কাছে বিচার দেয় যে তার চুলগুলো সে কেটে দিয়েছে এবং ইব্রাহিমও তার কথায় বিশ্বাস করে। কিন্তু নিষ্পাপ লুসি কিছুই করেনি। তার কথা সেখানে কেউ বিশ্বাস করছে না।
ইভলাইন সেদিন নেলসেল এবং অ্যাডামকে বাজারে পাঠিয়ে দেওয়ার পর বাড়িটা পরিষ্কার করছিল। আয়না পরিষ্কার করতে গেলে আয়নার ভেতরে দেখতে পায় ক্যানভাসে থাকা পেইন্টিং ক্যাপার দিতে হঠাৎ করে তাকিয়েছিল। বিষয়টা সে তার নিজের চোখের ভ্রম হিসেবে ধরে নেয়। তারপর শুনতে পায় কারো পায়ের আওয়াজ। দেখতে পায় তার ছোট মেয়ে লুসি বাড়িতে খেলছে। তার পিছে দৌড়াতে দৌড়াতে সে এক পর্যায়ে একটা নির্দিষ্ট রুমের ভেতরেই বেসমেন্টের রাস্তা খুঁজে পায়। দেখতে পায় একটা নির্দিষ্ট বাক্সের দরজাগুলো নড়াচড়া করছে। দেখে মনে হয় এই মুহূর্তেই কেউ এর ভেতরে প্রবেশ করেছে। তাই গিয়ে চেক করতেই সে একটা বক্স দেখতে পায়। অ্যান্ড গেস হোয়াট, বক্সের ভেতরে সে খুঁজে পায় অ্যাডামের সেই অ্যাডাল্ট পিকচারের বইটা। অ্যাডাম বাড়িতে ফিরে আসলে এই বিষয় নিয়ে তার সাথে কিছুটা ঝগড়া হয়। ঝগড়া এক পর্যায়ে জানা যায় তাদের কার্পেন্ট্রির বিজনেসটা একেবারে ডাউন হয়ে আছে। তাছাড়া নিমসনের কলেজের ফিটাও দেওয়া হয় না। সে বলে তাদের দুজনের জমানো পাতা থেকে তার কলেজ ফিটা পরিশোধ করে দিয়েছে। এখন রাতে ঘুমানোর সময় ইভলাইন সকালের ঘটনাটায় আমার কাছে বর্ণনা পাহা। সে জানে এই বাড়ির ভেতরে যত পেইন্টিং আছে এগুলো তার কাছে ঠিক মনে হচ্ছে না। অ্যাডাম সেখানে তার কথা কিছুটা ইগনোর করেছে, কেননা পেইন্টিংয়ের মধ্যেই বা কী ভেজাল থাকতে পারে। অন্যদিকে আজ জিনিস পেইন্টিংটার দিকে তাকিয়ে কিছুটা শঙ্কিত, তাই ঘুমানোর আগেই পর্দা দিয়ে সেই পেইন্টিংটা সে ঢেকে দেয়। তবে মধ্যরাতে আজ সে একই ঘটনা ঘটছে। এবার দেখা যায় পেইন্টিংয়ের ভেতর থেকে দুটো হাত বেরিয়ে জেনিসের চুনগুলো কেটে দিচ্ছে। এখন কিছুটা সময় পর তার ঘুম ভাঙে। ঘুম ভাঙলেই সে দেখতে পায় আজও তার চুনগুলো কে যেন কেটে দিয়েছে। তবে এবার লুসির রুমটা গিয়ে চেক করতেই সে দেখতে পায় লুসি ঘুমাচ্ছে। সে বুঝতে পারে এই কাজটা লুসি করেনি। তবে প্রশ্ন একটাই, এই কাজটা এখন কে করল? ঘরে এসে দেখতে পায় বেডের উপর পেইন্টিংটা যেটা ঢাকা ছিল এর পেছনে কোন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। অল্প অল্প করে সে পর্দার আড়াল থেকে বেরিয়ে আসছে। বিষয়টা দেখতে পেয়ে সে ভয় পেয়ে যায়। তাই সে ক্লোজেটের ভেতর গিয়ে লুকিয়ে পড়ে। তবে তার মনে হলো পেছন থেকে কে যেন তার ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে। তৎক্ষণাৎ এক অবয়ব তার চুল ধরে আস্তে আস্তে কাটা খারাপ। ভয়ে সে চিৎকার দিয়ে উঠলে অ্যাডাম এবং ইভলাইন তাড়াতাড়ি দৌড়ে তার রুমের দিকে পৌঁছাতে লাগছেন। অনেকক্ষণ যাবৎ ধস্তাধস্তি করার পর জিনিস এক পর্যায়ে ছাড়া পায়। তার বাবা মা চলে আসলে সে তাদেরকে জানায় এখানে কেউ আছে এবং ভয়ে কান্না করতে শুরু করে। সে বলে এই পেন্টিং থেকে এই লোকটা বাইরে বেরিয়ে আমার চুনগুলো চেটে দিয়েছে। তবে অ্যাডাম আর মেরসন তার কথাই বিশ্বাস যাচ্ছে না। তাছাড়া তার চুলের দিকে তাকালেও কিছুটা খটকা লাগবেই, কেননা এই চুনগুলো তার এমনি থেকে যায়নি। সবকিছুর পরিপ্রেক্ষিতে সেদিনটার মতো তারা বাবা ছেলে মিলে পেইন্টিংটা উঠিয়ে নিয়ে স্টোরেজ রুমে রেখে দেয় এবং জিনিসকে শান্ত করে সেখান থেকে চলে যায়। সেদিন প্রায় মধ্যরাত। অ্যাডাম বেসিনে তার মুখে পানি দিচ্ছেন। তেমনি তার মনে হলো তার নাং ঘরে কি যেন ডাকছেন। ইভলাইনের দিকে তাকালে সে দেখতে পায় তার স্ত্রী ঘুমাচ্ছে। তবে ফিস ফিস শব্দটা কেন যেন বন্ধ হচ্ছে না। এর উৎস খুঁজতে খুঁজতে সে বেসমেন্টে গিয়ে পৌঁছায়। চারিদিকটা যেন ঘুটঘুটে অন্ধকার, আধালে কিছুই দেখা যাচ্ছে না। ডিয়াসলারের একটা কাঠি জ্বালিয়ে জায়গাটা দেখতে যাচ্ছে, তবে তার সামনে একটা মোমবাতি গড়িয়ে আসে। মোমবাতি জ্বালানোর পর সে এমন কিছু একটা দেখে, তার চোখ প্রায় বেরিয়ে যাচ্ছে। এখন প্রায় সকাল হয়ে গেছে। ইভলাইন একটা স্বপ্ন দেখছে। সে স্বপ্নে দেখে একটা সুন্দরী মহিলা এক লোককে তার লকেটটা দিয়ে তাকে বলছিল মেক মি ওয়ান অফ দ্য পেইন্টেড, এর মানে আমাকে পেইন্টিংয়ে রূপান্তর করো। এই স্বপ্ন দেখে ইভলাইনের ঘুম ভেঙে যায়। তবে ওঠার পরই পাশে দেখতে পায় তার স্বামী অ্যাডাম নীল। অ্যাডাম বেসমেন্টের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। জাগ্রত হওয়ার পর তার শরীর ব্যথা করছে। তবে নজর কাড়ল সেই পেইন্টিংয়ের দিকে। পেইন্টিংয়ের মধ্যে সেই মহিলার চোখে নীল আলো জ্বলছে। তবে কিছুক্ষণ পর এটা স্বাভাবিক হয়ে যায়। অ্যাডাম পেইন্টিংটাকে কাপড় দিয়ে ঢেকে রশি দিয়ে বেঁধে সেখান থেকে চলে আসে। ইভলাইন সেদিন ঘর পরিষ্কার করতে গেলে দেখতে পায় মেঝেতে পড়ে আছে একটা বই। বইটা দেখে যতটুকু বোঝা যায় এটা একটা সেটানিক বুক। সেই বইয়েরই 12 নম্বর চ্যাপ্টারে উল্লেখ করা হয়েছে একটা রিচুয়ালের সম্পর্কে, যার নাম দ্য পেইন্টেড। রাতে ডিনার করার সময় অ্যাডামকে এই কথাগুলো জানাতে চাচ্ছিল। তবে সে ভেবে নেয় ছেলে মেয়েদের সামনে এইসব বিষয় নিয়ে কথা বলবে না। রাতে অ্যাডামের ঘুম আসছে না। সে বসে বসে কি যেন ভাবছে। ইভলাইন একটু গভীর ঘুমে যাওয়ার পর সে আবারও বেসমেন্টে চলে যায়। তার যাওয়ার কিছুক্ষণ পরেই ইভলাইনেরও ঘুম ভেঙে যায় এবং আজও ঘুম থেকে উঠে তার স্বামীকে খুঁজে পায় না। হঠাৎ কানে শুনতে পেল কারো হাঁটার শব্দ। কে যেন দৌড়ে কোথায় যাচ্ছে।
শব্দের উৎস খুঁজতে গিয়ে নিজ চোখে সে যা দেখতে পায় সে নিজেও বিশ্বাস করতে পারছে না। সে দেখে এক লং কোট পরা ছেলে দৌড়ে গিয়ে পেইন্টিংয়ের ভেতর ঢুকে পড়ে। এরপর সে লাইট দিয়ে চারিপাশের পরিবেশটা দেখছে। পেছনে থাকা বাচ্চার পেইন্টিংটা তার কানে এসে বলল, যদি আমাকে ধরতে পারো তাহলে ধরো। পেছনে ঘুরতেই ক্যানভাস থেকে উধাম। হঠাৎ নিচ থেকে তার পায়ে টান দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। ইভলাইন তার পিছু করতে থাকে এবং তাকে থামতে বলে। ছেলেটা গিয়ে পৌঁছায় বেসমেন্টের সিঁড়ির ওখানে। এখন দরজা খুলে ইভলাইন বেসমেন্টের দিকে তাকাতেই হঠাৎ করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সাথে সাথে লাইটটাও ভেঙে যায়। অন্যদিকে নিলসনের ঘুম ভাঙে। দেখতে পায় ঘরের পেইন্টিংগুলোর রং গলে পড়ে যাচ্ছে। পেইন্টিংয়ের ভেতরে দেখার চেষ্টা করলেই হঠাৎ করে তার চেহারা রংগুলো চেপে ধরে, যেন কোনো অজানা শক্তি তাকে ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ অ্যাডাম সেখানে চলে আসলে কোনো মতে নিলসেনকে সেখান থেকে বাঁচায়। লুসি এবং জেনিসও সেখানে এসে পৌঁছায়। তবে ইভলাইন কোথায়? ইভলাইনের কথা মাথায় আসতেই তাকে খোঁজা শুরু করে। বেসমেন্টের মধ্যে ইভলাইন সেই পেইন্টেড মহিলাকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছ থেকে কি চাও? এর উত্তরে সেই অবয়ব তাকে কিছুই বলে না। তবে লাইট দিয়ে চেক করতেই সেখানে কিছু নেই। তৎক্ষণাৎ সেখানে অ্যাডাম এবং তার সন্তানেরা এসে পৌঁছায়। 7-5 না ভেবেই রাতারাতি গাড়ি মিলে সেই বাড়ি থেকে তারা সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। তারা মনে করে তাদের পরিবারটা আগের পরিস্থিতিতেই খুবই শান্তিতে থাকবে। চলার পথে টাকা যেমন জরুরি, তেমনইভাবে মানুষের মানসিক শান্তি খুবই প্রয়োজন, যেটা কিনা তারা সেই বাড়িতে পাচ্ছিল না। তবে এবার অ্যাডাম এবং ইভলাইন সেই বাড়িটা নিয়ে কিছু খোঁজ করা শুরু করে। তাছাড়া তাদের দুজনের মাঝে ক্লাইভ এবং তার কাজিনকে নিয়ে কথা হচ্ছে। তাদের সন্দেহ তারা দুজন স্বাভাবিকভাবে মারা যায়নি, নিশ্চয়ই কোনো না কোনো কিছু ঘটেছে। এরই মাঝে ইভলাইনের মনে পড়ে যায় সেই বইটার কথা, যেটা কিনা সে ওই বাড়ি থেকে পেয়েছিল। বইটার পাবলিশারের নাম সেখানে লেখা নেই, তবে একটা অ্যাড্রেস দেওয়া আছে। বাস্তবে ক্যাসাডাগা হচ্ছে ইউনাইটেড স্টেটসের ফ্লোরিডায়। তাছাড়া মুভিতে দেখানো হয়েছে এটা ক্যালিফোর্নিয়ায়। তবে ফ্যাক্ট হচ্ছে ক্যাসাডাগা বিশ্বব্যাপী পরিচিত সাইকিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড নামে, অথবা বিশ্বখ্যাত জ্যোতিষী রাজধানী নামে। ইভলাইন সেই ঠিকানার উদ্দেশ্যে গাড়ি দিয়ে রওনা হয়। অন্যদিকে জেনিস তার ছোট বোন লুসিকে খুশি রাখার জন্য তার সাথে হাইড অ্যান্ড সিক খেলছে। এখন লুসি লুকিয়ে পড়লে হঠাৎ করে কার্ডবোর্ডের ওই পারে একটা ছোট ছেলেকে সে দেখতে পায়। লুসি তার পিছু করতে থাকে। এক পর্যায়ে হঠাৎ করে এক অবয়ব লুসির সামনে দৌড়েছে। চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালাতে গেলে তার পা ধরে টানতে থাকে। জেনিস তার চিৎকার শুনতে পেয়ে তৎক্ষণাৎ সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। তবে চারিপাশটা দেখতেই এক পর্যায়ে সে দেখতে পায় সেই পেইন্টিংটা তাদের ঘরের মধ্যে এসে পড়েছে। তবে এটা কিভাবে সম্ভব? কেননা এই পেইন্টিংটা তো তারা ওই বাড়িতেই রেখে এসেছিল। জেনিস পেইন্টিংটাতে হাত দিতে গেলে নিলসেন এসে তাকে থামিয়ে দেয় এবং এই সম্পূর্ণ ঘটনা তাদের বাবা অ্যাডামকে জানায়। এইবার অ্যাডাম কিছুটা সিরিয়াস। অন্যদিকে ইভলাইন অ্যাড্রেস অনুযায়ী একজন সাইকিকের সাথে গিয়ে দেখা করে, যার নাম লিওনোরা। লিওনোরা তাকে বলে যারা এই কালো জাদু আবিষ্কার করেছে তারা এটাকে বলে দি পেইন্টেড, আত্মাকে ডেকে নিয়ে আসা আর্টের মাধ্যমে। ইভলাইনের কাছে যেই বইটা রয়েছে এটা কোনো সাধারণ বই নয়, বরং হারিয়ে যাওয়া কালো জাদুর বইগুলোর মধ্যে অন্যতম একটি। লিওনোরা আরও জানায় অনেক মানুষ মরে যাওয়ার পরেও তাদের অতৃপ্ত আত্মারা কোনো না কোনো ইচ্ছা পূরণের জন্য পৃথিবীতে থেকে যায় এবং সেই সব আত্মাদেরই এই পেইন্টিংগুলোর মাধ্যমে একটা ঘর দেওয়া হয়, যাতে করে এরা এই পেইন্টিংয়ের ভেতর বসবাস করতে পারে। তবে আমরা মাঝে মাঝে এই রিচুয়ালের মাধ্যমে ওই মানুষদের আত্মার বদলে অন্য জগৎ থেকে কিছু ডিমনকে ডেকে আনি। তাছাড়া লিওনোরা তাকে আরও জানায় এই রিচুয়ালটা একেবারে পুরনো হয়ে গেছে, বর্তমানে এদের চর্চা কেউই করে না। লিওনোরার বেসমেন্টেও একই ধরনের পেইন্টিং সেখানে, তবে সেই পেইন্টিংগুলো অনেকটা পুরনো। ইভলাইন তাকে জানায়, তবে আমি সেই বাড়িতে যেই পেইন্টিংটা দেখেছি সেটা খুবই তাজা ছিল, মানে রঙগুলো একেবারে সতেজ। এতে বোঝা যায় সেই পেইন্টিংটা কিছুদিন আগেই কেউ রিচুয়ালের মাধ্যমে তাকে জাগ্রত করেছে। তাছাড়া লিওনোরা ফ্র্যাঙ্কো ফ্যামিলির সম্পর্কে জানায় ফ্র্যাঙ্কো ফ্যামিলির খুবই গোপন রহস্য রয়েছে, যেটা আজও অবধি পৃথিবীর কেউই উন্মোচন করতে পারেনি। এমনকি তারা নিজেরা অনেক চেষ্টা করেছিল সেই বাড়ির পেইন্টিংগুলোকে দেখার জন্য, তবে তা সফল হয়নি, কেননা সেই বাড়িতে একবার আগুন লেগে গিয়েছিল।
লিওনোরা আরও বলে দি পেইন্টেড এমন একটা রিচুয়াল যার মাধ্যমে তুমি কখনোই মারা যাবে না, বরং এটারনিটির জন্য বেঁচে থাকবে। তবে ইভলাইন সেখান থেকে যাওয়ার সময় হঠাৎ করে এক পেইন্টিং সেখানে তার দিকে ঘুরে তাকায়। অন্যদিকে অ্যাডাম লাইব্রেরিতে চলে যায়। সেখানে গিয়ে ডিমোনোলজি সেটানিক বুকগুলো পড়তে শুরু করে। সেখানে সে একটা ক্রিয়েচারের নাম শুনতে পায়, যার নাম সাকিউবাস। তাছাড়া ওল্ড ম্যাগাজিন ঘাঁটাঘাঁটি করতেই আইভার ফ্র্যাঙ্কো নামের এক ব্যক্তির অতীতের ঘটনা জানতে পারে। এখন বাড়িতে ফিরে অ্যাডাম সে পেইন্টিংটা পুড়িয়ে দিচ্ছিল। তবে ইভলাইন এসে তাকে জানায়, তুমি যতই চেষ্টা করো এটাকে পোড়াতে, সে কোনো না কোনোভাবেই তাদের কাছে আবার ফিরে আসবে। এই ঘটনা শুধুমাত্র তাদের সাথে ঘটছে না, বরং অতীতে এই বংশের সকল মানুষদের সাথে এই সব ঘটনা ঘটেছে। এটা এক পারিবারিক পেশা। ঘরে ফিরে সেই ম্যাগাজিনগুলো একে একে ইভলাইনকে দেখাতে শুরু করে এবং অ্যাডাম জানায় এটাই সেই মহিলা যাকে পেইন্টিংয়ের মধ্যে দেখেছে। তার নাম হচ্ছে কাসান্দ্রা দুপ্রে। কাসান্দ্রা তোমাদের কোনো আত্মীয় নয়, বরং সে আইভারকে জানত। অ্যাকচুয়ালি এখানে ক্লিয়ার করে বলা যাক, আইভার ফ্র্যাঙ্কো হচ্ছে ইভলাইনের পরদাদারও পরদাদা। তবে এখানে ঘটনা হচ্ছে 29 বছর বয়সে কাসান্দ্রা মারা যায় এবং তারপর থেকেই তোমাদের সেই পুরনো বাড়িতে একে একে খুন, আত্মহত্যা আরও নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটতে থাকে। এমনকি সেই সম্পূর্ণ বাড়িটাতে একবার আগুনও লেগে গিয়েছিল এবং সেই আগুনে আইভার ফ্র্যাঙ্কো এবং তার স্ত্রী মারা যায়। তাদের কাছে মনে হয় বাড়ির যে কোনো এক অতীত রয়েছে এবং এটা তাদের খুঁজে বের করতে হবে। ইভলাইন তাকে জানায় সে একদিন বেসমেন্টের মধ্যে একটা সিক্রেট রুম দেখেছিল। হতে পারে সেখানেই এর কোনো না কোনো সমাধান খুঁজে পাবে তারা দুজন ডিসিশন নিয়ে নেয় আজ রাতের মধ্যেই এই অভিশাপ থেকে তারা মুক্ত হবে। তাই ছেলে মেয়েদের বাড়িতে সাবধানে থাকতে বলে তারা দুজন সেই বাংলোর উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে নিলসেন তার ঘরে টেবিলের মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছে। পেছনে লুসির আঁকা এক পেইন্টিং। মেঝেতে অনেকগুলো রং রয়েছে। রংগুলো একত্রে জড়ো হয়ে সেখানে কাসান্দ্রার আর্টটা দেখা যায়। নেলসন পেছন থেকে আওয়াজ পেলে ঘুরে তাকালে সেখানে কিছুই দেখতে পায় না, তবে তার দিকেই এক নাগারে তাকিয়ে আছে কাসান্দ্রা। মাথা ঘুরতেই সেখানে নেলসনকে সে পজেস্ট করে নেয়। ইভলাইন এবং অ্যাডাম সেই বাংলো গিয়ে পৌঁছায়। ইভলাইন জানায় বাড়িতে থাকা সম্পূর্ণ পেইন্টিংগুলো আগে পোড়াতে হবে, কেননা কাসান্দ্রা সেই পেইন্টিংয়ের ভেতরের অবয়বগুলোকে আমাদের বিপক্ষে ব্যবহার করতে পারে। অ্যাডাম একদিকে পেইন্টিংগুলো জড়ো করতে থাকে এবং অন্যদিকে ইভলাইন বেসমেন্টে গিয়ে সেই রুমের ভেতরে প্রবেশ করে। এক বিশাল বড় পেইন্টিংয়ের পেছনে ছোট একটা সিন্দুক লুকিয়ে রাখা আছে, তবে এর চাবি তার কাছে নেই। কিন্তু হঠাৎ পেছন থেকে কারো উপস্থিতির শব্দ শুনতে পায়। ঘুরে তাকাতেই মেঝেতে দেখতে পায় একটা চাবি পড়ে আছে। চাবিটা দিয়ে সিন্দুকের তালা খুলতেই এর ভেতরে অনেকগুলো চিঠি দেখতে পায়। এত কিছুর মাঝে সে দেখতে পায় তার স্বপ্নে দেখা সেই লকেটটা হাতে স্পর্শ করতেই অতীতের ঘটনা তার মস্তিষ্কে এসে ধরা দেয়। অন্যদিকে অ্যাডাম বাড়িতে এসেছে বাকি কয়েকটা পেইন্টিং আছে এগুলোকে নিয়ে শেখায়। তবে পেইন্টিংয়ের ভেতরে সেই আর্টগুলো মিসিং। সেই অবয়বগুলো গিয়ে পৌঁছায় বেসমেন্টে থাকা ক্যানভাসগুলোর মধ্যে এবং সেখানে দরজাটাও আপনা আপনি বন্ধ হয়ে যায়। ইভলাইনের কাছে কোনো লাইট নেই। জায়গাটা সম্পূর্ণ অন্ধকার। সে অনেকটা ভয়ের মধ্যে রয়েছে, কারণ সেই পিকচারগুলো থেকে অবয়বগুলো বেরিয়ে তার দিকে ক্রিপি স্মাইল দিয়ে তাকিয়ে আছে। সেখানে ইভলাইনকে ধরে তারা সবাই টানাটানি করছে পেইন্টিংয়ের ভেতর নিয়ে যাবে। ঠিক একই ঘটনা অ্যাডামের সাথে ঘটে, তবে অ্যাডাম নিজের শক্তি যে কোনো মতে কাজে খাটিয়ে তার থেকে বেঁচে উঠতে সক্ষম হয় এবং গিয়ে পৌঁছায় ইভলাইনের কাছে। অনেক কষ্ট করার পর ইভলাইনকে সেই বেসমেন্ট থেকে বের করতে সক্ষম হয় এবং অবশেষে সেই বাড়ির সমস্ত পেইন্টিংগুলো তারা আগুনে জ্বালিয়ে দেয়। তারা দুজন ভেবে নেয় এখানেই হয়তোবা এই অভিশাপের শেষ। তবে তারা ভুল ছিল, কেননা আসল বিপদ তাদের নিজেদের বাড়ির মধ্যেই লেছে। জেনিস এবং লুসি একসাথে ঘুমোচ্ছিল। নিলসন পজেস্ট অবস্থায় এসে লুসিকে কাঁধে করে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। একটা নির্দিষ্ট রুমে গিয়ে পৌঁছে দরজাটা লক করে দেয়। অন্যদিকে ইভলাইন এবং অ্যাডাম বাইরের দিকে রওনা দেয়। ইভলাইন তাকে সম্পূর্ণ ঘটনা ব্যাখ্যা করা শুরু করে। সে জানায় আইভার ফ্র্যাঙ্কো হচ্ছে তার সময়কাল একজন সেরা জাদুকর এবং সে পরিচিত ছিল
তার এই পেইন্টেড রিচুয়ালের মাধ্যমে, যে কিনা মৃতব্যক্তিদের এক ক্যানভাসের মধ্যে জায়গা করে দিত। একদিন এক চ্যারিটি মিটিংয়ের মধ্যে তার পরিচয় হয় কাসান্দ্রা দুব্রের সাথে। কাসান্দ্রাকে পার্টিতে প্রথমবারের মতো দেখেই সে প্লেনে পড়েছে। এমনকি তারা দুজন মিলে গোপনে বিয়েটাও সেরে ফেলে এবং ভালোবাসার প্রতীক হিসাবে তাকে একটা রুবি স্টোন লকেট গিফট করে। এরপর একদিন আইবারের জীবনে এক দুর্ঘটনা ঘটে। 29 বছর বয়সেই তার স্ত্রী অনেক অসুস্থ হয়ে পড়ে। কাসান্দ্রা বুঝতে পারে যে সে আর বেঁচে থাকবে না, তাই আগে থেকেই তার গলা থেকে লকেটটা খুলে আইবারকে ধরিয়ে দিয়ে সেটাকে বলে তাকেও এক ক্যানভাসে জায়গা দিতে, যাতে করে তারা দুজন সেই ক্যানভাসের ভেতরে আজীবনের জন্য থাকতে পারে। আইবার তার স্ত্রী কাসান্দ্রার মৃত্যুর পরে তাকে একটা পেইন্টিংয়ের মধ্যে সামন করে। এখন তার করণীয় হচ্ছে সেও মারা গিয়ে তার স্ত্রীর সাথে পেইন্টিংয়ের মধ্যে থাকবে। তবে তার মৃত্যুর সময় আসলে সে মরতে চায় না। কাসান্দ্রাকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়ে সে এই পেইন্টিংটা বেসমেন্টের একটা সিক্রেট রুমের মধ্যেই রেখে দিয়েছে এবং পরবর্তীতে আইবার গিটু বিয়ে করে। পেইন্টিংয়ে থেকে কাসান্দ্রার এইসব দৃশ্য আর সহ্য হচ্ছিল না, যার এক পর্যায়ে অভিশপ্ত হয়ে সে একজন সাকিউবাসে পরিণত হয় এবং আইবারের সম্পূর্ণ পরিবারকে অনন্তকালের জন্য অভিশাপ দিয়েছে। সাকিউবাস হচ্ছে এক নীতিকার ক্রিয়েচার এবং এদেরকে কামুক নারী হিসেবেও বলা যায়। এরা পুরুষদেরকে নিজেদের রূপের মাধ্যমে আকর্ষিত করে। সম্পূর্ণ ঘটনা জানার পর অ্যাডাম তার স্ত্রীর কাছে কিছু একটা বলতে চান, তবে হঠাৎ সেখানে জেনিস এসে উপস্থিত হয় এবং তাদেরকে জেলায় নিলসেন লুসিকে বেসমেন্টে নিয়ে গেছে। নিলসেন স্ক্রুড্রাইভার গিয়ে তার ছোট বোনকে আঘাত করার চেষ্টা করে, তবে লুসি ভাগ্যক্রমে সেখান থেকে বেঁচে যায়। অ্যালেভের কাছে থাকা স্পেয়ার কি গিয়ে তারা বেসমেন্টের দরজা খুলতে সক্ষম হয়। নিলসেনের সাথে অনেক ধস্তাধস্তি করার পর তাকে বেসমেন্টের মধ্যেই তারা আটকে রাখে। ইভল্যান জেনিস এবং লুসিকে তাদের পরিচিত একজনের বাড়িতে পাঠিয়ে দেয় এবং তাদেরকে বলে দেয় ভোর সকাল অবধি তারা যেন এই বাড়িতে প্রবেশ না করে। অন্যদিকে অ্যালাম জানে তারা এখন কী করতে হবে। সে একটা টেবিলে নিয়ে পাশের একটা ক্যানভাস সাজাচ্ছে, তবে আগে থেকেই ক্যানভাসের মধ্যে তারা মদ ঢেলে দেয়, যেন যখনই কাসান্দ্রার আত্মা এই পেইন্টিংয়ের মধ্যে আসবে তারা যেন তাকে জ্বালিয়ে মারতে সক্ষম হয়। অন্যদিকে নিলসেন বাড়ির ইলেকট্রিসিটি কাট করে দেয়। এখন পুরোটা বাড়ি একেবারে অন্ধকারে আচ্ছন্ন, তবে অন্যদিকে নিলসেন তাদেরকে খুঁজেই যাচ্ছে। ইভলাইন এবং অ্যাডাম মিলে সেই পেইন্টিংয়ের সামনে দাঁড়িয়ে মিউচুয়াল শুরু করে, তবে এক পর্যায়ে তাদের মাথায় প্রশ্ন আসে তারা কাকেই বা ডাকছে। এরপরে ইভলাইন সেই বই থেকে পড়ে জানতে পারে এই অভিশাপ থামানোর জন্য যে কোনো এক পুরুষের মিউজিকে স্যাক্রিফাইস করতে হবে। সেই মুহূর্তে অ্যাডাম তার শার্টটা খুলে রুমের এক কিনারায় গিয়ে ইভলাইনকে জানায়, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। কেননা সেদিন রাতে আমি বেসমেন্টের মধ্যে যাকে দেখেছিলাম সেই হচ্ছে কাসান্দ্রা। এমনকি আমাদের দুজনের মাঝে ইন্টিমেসিও হয়েছে। এখন সে আমার ছেলেকেও পজেস্ট করে বসে আছে। এই মুহূর্তে আমার আর কোনো কিছু করার নেই। অ্যাডাম সেখানে নিজেকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করে এবং ইভলাইনকে জানায় তার চেয়েও সে যেন পেইন্টিংয়ে রূপান্তর করে এবং এতে করেই এই অভিশাপ থেকে তারা মুক্তি পাবে। অ্যাডামকে ক্যানভাসের মধ্যে সামন করলে সেখানে তাকে দেখা যায়। তার সাথে সাথে কাসান্দ্রা উলঙ্গ অবস্থা থেকে তার শরীরে পোশাক চলে আসে, যা আমাদের নির্দেশ দেয় কাসান্দ্রার মনের ইচ্ছা পূরণ হয়েছে। ইভলাইন দেখতে পায় তার ছেলে নেলসেনও সুস্থ হয়ে গেছে, কিন্তু একটু পরেই তার আসল রূপ আবার দেখা যায়। আসলে কাসান্দ্রার অভিশাপ শেষ হয়নি, বরং শুধুমাত্র তার মনের কামনা বাসনা পূর্ণ হয়েছে। নিলসেন তার মায়ের গলা চেপে ধরেছে। ঠিক সেই মুহূর্তেই জেনিস চলে আসে। জেনিস বুঝে যায় এই সব কিছুর মূলেই রয়েছে এই পেইন্টিংটা। পাশে পড়ে থাকা তার বাবার লাইকাটা দিয়ে সেই পেইন্টিংয়ের মধ্যে আগুন ধরিয়ে দেয় এবং দেখা যায় কাসান্দ্রার আত্মা একেবারে জন্ম মুক্ত হয়ে গেছে। কেউ লক্ষ্য করতে না পারলেও লুসি লক্ষ্য করতে পারে তার বাবা আর এই পৃথিবীতে নেই। এলস্টার পরিবার অভিশাপ থেকে তো মুক্তি পেয়েছে, তবে অ্যাডামের স্যাক্রিফাইসের কারণে। এবং মুভির শেষে দেখানো হয় অ্যাডামের পেইন্টিং প্যাকে লিওনোরার মিউজিয়ামে ঠাঁই দেওয়া হয় এবং এখানেই শেষ হয় 2024-এর শেষের দিকে রিলিজ পাওয়া মুভি দি পেইন্টেড।